সবাইকে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দেখতে তো পাচ্ছেন যে বৃষ্টি বর্ষাকাল, তো ভাবছি আজকে একটু খিচুড়ি করা যায়। তো ডুয়ার্সে তো এরকম বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, ভেসে যায় আমাদের দার্জিলিং সিকিম সব কিছুই তো মোটামুটি ভেসে যায়। তো এই হলো, এটি হলো আমার শাশুড়ির ঘর। আমার ঘরে এখন লোকজন আছে, তো ভাবলাম যে এই ঘরেই বসি। ও পিছনে যেটি দেখতে পাচ্ছেন না, এটি ঠাকুরকে ঢেকে রাখা হয়েছে। আসলে অম্বুবাচী চলছে, তো অম্বুবাচীর সময় তো ঠাকুরের মুখ দেখতে নেই, এটা আমার শাশুড়ি মানে। তো আমার শাশুড়ি সেটি ঢেকে রেখেছে। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো ভাবছি আজকে একটু খিচুড়ি করা যাক। আজকে যেহেতু বৃষ্টি বর্ষাকাল, তো আজকে খিচুড়ি, একটু পাঁপড় ভাজা, আর দেখি ইচ্ছে ছিল আছে পাঁঠার মাংস করার, কিন্তু আমার শাশুড়ি নিরামিষ খাবে বলল। আমি ডিমের অমলেট করে নেব। আমি 7 দিন আমিষই খাবো টানা। তো আমাদের এদিকে যেরকম বৃষ্টি, ডুয়ার্সের অনেকগুলো জায়গা ভেঙে যায়। তো আমাদের এই জায়গাগুলো ভেঙে যায় বর্ষাকাল, সাধারণত পাহাড়ি এলাকা, পাহাড়ে ধস নামে, জল বেশি হয়, জনজীবন বিপর্যস্ত হয়। আমাদের ডুয়ার্সে সব ভালো, শুধু বর্ষাকালটা একটু ভয়াবহ। কত গরিবের ঘর ভেসে যায়, ধস পড়ে, ল্যান্ডস্লাইড হয়, যার জন্য আমরা যারা পাকা ঘরে আছি তারা তো ভালো আছি, তাতে তো কোনো ব্যাপার না। কিন্তু যারা পাকা ঘরে নেই, যারা বাইরে পাহাড়ি এলাকা যারা থাকেন, আদিবাসী জনজাতি, শেরপা, মেচিয়া, রাভা, টোটো, বোরো, তাদের যেমন জঙ্গলকে ঘিরে ওদের জনজীবন, তাদের একটু কষ্ট হয়। সব কষ্ট ভালো মন্দ মিলিয়ে আমাদের এদিককার জীবন। আমাদের এখানে বর্ষাতে একটু কষ্টই হয়, তো বাকি এমনি সবই ঠিক আছে। আমার বাবার বাড়ি পাড়াতে যেমন খুব জল যায়, বিগত কত সরকার এলো, কত সরকার গেল, কত পঞ্চায়েত পাল্টালো, কিন্তু আমাদের সেটার কোনো ছোঁড়া হয়নি, আর হবে বলে কোনো আশাও আমরা রাখি না। কারণ এত জল যায়, সবার ঘরে জল ওঠে, রাস্তাগুলো হয়ে গেছে উঁচু, পাশমোড়টা আমাদের উঁচু, যার জন্য কী হয় যে ওই পাড়াতে অনর্গলে নদীর মতো জল বয়ে যায়। বর্ষাকালে তো বললামই সবই ভালো, শুধু একটাই অসুবিধা আমাদের বর্ষাকালে, সেটি হলো জল। বাকি আমার তো বর্ষাকাল খুব পছন্দের, আমার গরমকাল কোনোদিনই পছন্দের ছিল না, পছন্দের নাও। তো কালকে গেছিলাম শিলিগুড়ি, তো শিলিগুড়িতে ফেরার পথে ভাবলাম যে ভিডিও করি, কিন্তু কালকে শরীরটা শিলিগুড়িতে যাওয়ার সময় একটু খারাপই লাগলো। আসলে বর্ষাকালে যখন গাড়িতে করে যাওয়া হয় কোথাও, দরজা জানলা গ্লাস পুরো বন্ধ থাকে, এসি চালানো থাকে, তো বাইরের হাওয়া তো একদম আসে না। তো বাইরে একটু জানলা খুলে যদি ফ্রেশ হাওয়া খাবো না, সেই হাওয়াটা নেওয়া যায় না, কারণ জানলা দিয়ে প্রচণ্ড জল আসে। এই আর কি, কালকে ব্লগ করতে পারিনি, কালকে ইচ্ছে ছিল ব্লগ করার, কিন্তু করতে পারিনি। সেই ভোর 6টা 6:30 আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তার আগে 4টা 4:30 আমরা বাড়িতে ঘুম থেকে উঠেছি সকালে। তো একটা ভালো খবর, আমার শাশুড়ি মা এখন অনেকটাই সুস্থ। আমার এবং ওনার ছেলে, আমার হাজব্যান্ডের করা পরিচালনায়, কারণ যেহেতু সুগারের রোগী, মিষ্টির খোঁজে তো উনি যাবেই, তো আমাদের দুজনে করা পরিচালনায় এখন উনি অনেকটাই সুস্থ। ডাক্তার বলেছেন এখন নর্মাল জীবনযাপন করতে পারবে, এবং সাথে অফিসও যেতে পারবে, সাথে বাজারও যেতে পারবে, হেঁটে যাবে, যেখানে যাবে হেঁটে যাবে। 3 মাস আরও হাঁটতে হবে, হেঁটে কোমরটাকে ঠিক করতে হবে। 3 মাস টোটোতে উঠতে পারবেন না উনি, বাকি সব ঠিক আছে। খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান একটু কমে গেছে, ফ্যাটি জাতীয় কোনো খাবার খাবেন না, কোনো রকমই ফ্যাটি খাবার খাবেন না, তেলাক্ত খাবার খাবেন না, বাকি সব ঠিক আছে। তো যাই হোক, সব খারাপের একটা ভালো, খারাপ ভালো মন্দ মিলিয়েই জীবন চলে। যাই হোক, আজকে দিনটা এইভাবে শুরু করলাম। আপনাদের কিভাবে দিন শুরু হলো আমাকে জানাবেন, কমেন্ট সেকশনে কমেন্ট প্লিজ করবেন, আমি সকলের কমেন্ট রিপ্লাই করব। আস্তে আস্তে আমি আর চাইছি যে আপনাদের সকলের সাথে একটু ইন্টারাক্ট করতে, গল্প করতে। আমার যখন 100 জন সাবস্ক্রাইবার পূরণ হবে, আমি তখন একটা কিউএনএ নিয়ে আসবো। তো কিউএনএর জন্য আপনারা প্লিজ কোশ্চেন আনসার করুন, কোশ্চেন দিন, আমি অ্যান্সার দেব। আর চলুন, দেখা হবে আজকে সারাদিন ব্লগে কি হয়, কি করি, কিভাবে কাটাই। তো আজকে সকালে ছিল জলখাবারে সাবু মাখা। আসলে সাবুটি 2 দিন আগে ভিজিয়ে রেখেছিল, তো কারণ রবিবার দিন তো খাওয়া হয়নি,
সকাল থেকে নানান কারণে ব্যস্ততার কারণে রবিবার খাওয়া হয়নি। আর সোমবার দিন তো কালকে তো ছিলাম না, শিলিগুড়ি চলে গেছিলাম। তো আজকে সকালে শাশুড়ি মা বললো যে চল আজকে সাবু মাখা খাই। তো বললাম মাখো, আমার খেতে ভীষণ ভালো লাগে সাবু মাখা, দুধ কলা আম দিয়ে মাখলে। এই সিজনে তো এসব খাওয়া দাওয়া হয় এবং এটি এত সুন্দর এত স্বাদ হয়েছিল, টেস্ট করে না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, দারুণ হয়েছিল। আমি মানে যতটুকু খেতে পারি তার থেকে অনেকটা পরিমাণে বেশি নিয়ে ফেলেছিলাম। পরের দিকে আমি হাঁপিয়ে গেছিলাম খেতে গিয়ে। তো এটাতে দিয়েছিল আমার শাশুড়ি মা একটু সুগার ফ্রি দিয়েছিল, সাথে কলা, দুটো কলা দিয়েছে, আম দিয়েছে একটা গোটা। তো এই তো সকালবেলা সাবু মাখা খেলাম। আমার বাবা বাড়িতে মাঝে মধ্যেই আম দুধ মুড়ি কলা মাখা হয়, কখনো কখনো রুটি দিয়েও করা হয়। তো আমাকে বলছে আরও নে, কিন্তু আমার বেশি হয়ে গেছিলো। তারপরও ঠিক আছে দাও, আর একটু নিয়ে নিলাম। এত ভালো লেগেছিলো খেতে, দারুণ লেগেছিলো খেতে। তো এই তো সকালবেলা জলখাবার করে চলে এলাম রান্নাঘরে। বললাম আগেই যে আজ খুব বৃষ্টি হচ্ছে, আজ নয় বিগত 3-4 দিন ধরেই হচ্ছে। ডুয়ার্সে বর্ষা চলে এসছে। তো সকালবেলা একটু উচ্ছে ভাজা করে নিলাম, মন চাচ্ছিল একটু উচ্ছে ভাজা করি, কিন্তু অবাক বিষয় যে আমি উচ্ছে ভাজা খেতে ভুলে গেছি দুপুরে। আর রাত্রে তিতা খায় না, তাই আমি রাত্রেও উচ্ছে ভাজা খেতে পারিনি। তো এটা রয়েই গেল, এটা কালকে খাওয়া হবে। তো এই কি উচ্ছে ভাজা অল্প করে নিলাম, সাথে আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি আজকে রান্না করো খিচুড়ি। তো উনি খুবই সিম্পল, খুবই অল্প তেলে এবং অল্প করে রান্না করেছে খিচুড়ি। আর আমি খিচুড়ি খেতে ভীষণ 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 ভালোবাসি। আমার খিচুড়ি হলে আর কিচ্ছু লাগে না। তো আমি খিচুড়ি খেতে ছোটোর থেকে খুব ভালোবাসি, যেখানেই নিমন্ত্রণ হোক আমি পৌঁছে যাব খিচুড়ির জন্য, সেটা যে কোনো পূজা বাড়ি হোক বা যাই হোক, আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে। তো সাথে ডিম ভাজা ছিল, ডিমের অমলেট করেছিলাম, সাথে পাঁপড় ভাজা করেছিলাম। ওই ভাজাভুজি আমি করেছিলাম, কারণ এখনও যতই ডাক্তার বলুক যে রিকভারি হয়ে গেছে, কিন্তু রিকভারি কি আর এত তাড়াতাড়ি হয়? সবে মাত্র 3 মাস হলো। কালকে ডেট আসলে 24 তারিখ আসলে পুরো 3 মাস হয়ে যাবে। প্রথম অপারেশনটি 19 তারিখে হয়েছিল, সেটা সেই ক্ষেত্রে উনার 3 মাস হয়ে গেছে, কিন্তু উনার সামহাও অপারেশন করার পরে বাঁ পাটা চলছিল না, বাঁ সাইড চলছিল না, বাঁ পা চলছিল না। তো নার্ভের একটু সমস্যা হয়েছিল। তো ওনার কোমরে 8টা স্ক্রু বসানো হচ্ছে স্পাইন সার্জারিতে। আর এই সার্জারিটা ভীষণ ক্রিটিক্যাল সার্জারি। তো তার জন্য আবার পরে 24 তারিখে আবার আরেকটি অপারেশন করতে হয়। তো সেটির ক্ষেত্রে তখন 8টি স্ক্রু জায়গায় 7টি স্ক্রু রাখা হয়, একটা স্ক্রু খুলে ফেলা হয়। আর যেহেতু ওনার হাড়েও খুব দুর্বল, রক্তও কম শরীরে, তো ওনার জন্য সার্জারি করা এবং সার্জারি করে ওঠাটা একটু রিস্কের ব্যাপার। তো ডাক্তারবাবু এতদিন ধরে এগুলোই দেখছিলেন যে যেভাবেই হোক ওনার কোমরে যেন চোট না পড়ে। তো ব্যাস, ওনার এখন তো 3 মাস হয়েই গেল। তো এখন আস্তে আস্তে উনি সুস্থতার পথেই আছেন। দেখুন সারাদিন কি অঝোর বৃষ্টি, ঘরে অন্ধকার, একদম লাইট জ্বালিয়ে আছে, টিভি চালাতে পারছিলাম না কারণ আকাশে মেঘ ডাকছিল। তো সারাক্ষণ এই বৃষ্টি বৃষ্টি করেই কাটলো আর কি। তারপর চলে এলাম রান্নাঘরে। শাশুড়ি মা রান্না করছেন, আমাকে বলছে তুই জোগাড় করে দে, আমি রান্না করব। ঠিক আছে করো, তুমি যেভাবে পারো যতটুকু পারো করো, তোমার উপর কোনো চাপ নেই। বলছে না না, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আমি রান্না করব। ঠিক আছে করো। তো প্রথমেই দেখতে পেলাম যে তেলে উনি লবণ দিয়ে দিতে বললেন যাতে তেল না ছিটকায়। তো এই ছোটো ছোটো টিপসগুলো আগেকার দিনে পুরানো মানুষদের কাছ থেকেই পাওয়া যায়। উনি লাস্ট 35-40 বছর সংসার করেছেন, তো ওনার কাছ থেকে এখনও অনেক কিছু শেখার আছে। তো বলল তেলে লবণ দে, তাহলে তেল ছিটকাবে না বেশি করে। ঠিক আছে দাও, দিলাম। তো আমাকে বলল তেজপাতা শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিলাম। তো আমি বললাম তুমিই দাও, আমি ভিডিও করছি, তুমি দাও। তো উনি 5 ফোড়ন সম্বারা দিয়ে বললাম আদা বাটা জিরা বাটা দেবো, বলছে না এটাতে দিতে হবে না, এটা একদম সিম্পল করবো, একদম সিম্পল তাড়াতাড়ি রান্না যেভাবে করে সেটা করব। ঠিক আছে। তো এটাও আমার শেখার, আমি তো পারি না এভাবে এখন অনেক কিছু করতে, এখন অনেক রান্না শেখার আছে, শিখছি। তো মুগ ডাল ধুয়ে রেখেছিল, আমি বললাম ভেজে দিই, বলছে না ভেজে দিতে হবে না, আমি কাঁচা মুগ ডাল দিয়ে করবো। কাঁচা মুগ ডাল বসিয়ে দিয়েছিল। সবজিগুলো বলেছিল ভেজে দিতে, আমি কাজ করতে করতে ঘরে ঠাকুরের বাসন ধোয়ার ছিল, সেগুলো করতে করতে না আমি ভুলে গেছি
সবজি ভেজে দিতে। তো ঠিক আছে, কাঁচা সবজি দিয়েছি। বেশি তেল খাওয়া তো ভালো না, তেল যতই দামি খাওয়া না খাও, তেল খাওয়া মোটেই শরীরের জন্য ভালো না। ঘি তবুও বা খাওয়া যায়, কিন্তু তেল মোটেই ভালো না, সাদা তেল ভালো না। সাদা তেল বোধহয় প্রায় 2 মাস 3 মাস হয়ে গেল আমি সাদা তেল কিনিই না। একবার কিনেছিলাম 1 লিটার, ওই জার ভর্তি ছিল, ওই চলছে, মাঝে মধ্যে ভাজা পোড়ায় লাগে, আর আমাদের আর খুব একটা প্রয়োজন হয় না। ও ঘরে পুঁই পাতা ছিল, আমার বাড়িতে পুঁই শাকের গাছ হয়েছে, তো পুঁই পাতাও তুলে রেখেছিলাম, ব্যাটার বানিয়ে রাখা আছে। তো পুঁই পাতা বড়া করব বললাম, সেটাও ভুলে গেছি। মানে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে রান্নার দিকে খেয়ালটা কমে গেছে। তো যাই হোক, চলছে এভাবেই রান্নাবাড়ি। আমার শাশুড়ি মার বলতে পারি অসুস্থতা কাটিয়ে ওঠার পরেই প্রথম সে রান্নাঘরে রান্না করতে এলো। এর আগে করেছিল, আপনারা দেখেছিলেন আমার জন্মদিনে পায়েস করেছিল, কিন্তু সেইখানে উনি বারবার বসে বারবার শুয়ে করছিলেন, কারণ অদম্য ইচ্ছা ওনার, রান্নাবাড়ি করতে ওনার খুব ভালো লাগে। আমার সবার হাতে রান্না খেতে ভালো লাগে, আমার নিজের রান্না করার থেকে আমি খেতে ভালোবাসি, কিন্তু রান্না করতেও ভালোবাসি। যখন আমার হাজব্যান্ড থাকে আমি নানান রকম পদ করি। এখন যেহেতু ও ওদিকে থাকে আর আমি এদিকে থাকি, আমাদের সেরকম এখন খাওয়া দাওয়া নেই, 2টি মানুষের খাওয়া আর কত খাবো। তো এই তো আর কি, ক্যামেরাটা খুব অসুবিধা করছিল আসলে। আমার শাশুড়ি মানে নেড়ে চেড়ে বসে রান্না করছিলেন, তো আমি পারছিলাম না, মানে ক্যামেরা নিয়ে এই মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা ঘোরাঘুরি করছিলাম। তো আপনাদের সবার দিন কেমন কাটলো, আপনারা বাড়িতে কি রান্না করলেন? আমরা খিচুড়ি, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, রাত্রে ছিল পটল ভাজা আর উচ্ছে ভাজা করেছিলাম, আনফর্চুনেটলি ভুলে গেছি, তো ওটা কালকে হয়ে যাবে। শুনতেই পেলেন আমার শাশুড়ি মা কী বললো। তো ওনার বেশ আনন্দ হচ্ছে, এখন কিছুদিন এই আনন্দ চলবে। তো ঠিক আছে, মানুষের স্বাভাবিক জীবনযাপনেরও খুব প্রয়োজন। একটা মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা, সেটা তো কেউ ভালোবাসে না। আমি দেখেছি আমার জীবনে, আমার বাবা 3টে বছর বিছানায় ছিল, মা 3.5-4 বছর বিছানায় ছিল। বিছানায় ছিল বলতে একেবারে শয্যাশায়ী ছিল না, আমার উপরেই ডিপেন্ড ছিল। আমি উঠে বসানো, খাওয়ানো, শোয়ানো, তার সমস্ত কাজ করে দিয়েছি। কিন্তু একটা মানুষের যে হাতে পায়ে চলে স্বাচ্ছন্দ্যতা, সেটা যে একবার বিছানা থেকে পড়ে উঠে দাঁড়িয়ে আবার কাজ করার জগতে ফিরতে পারবে, একমাত্র সেই জানে। তো ঠিক আছে, ভগবানের অশেষ কৃপা। এবং আমার নিজেকে বললে খুব মহান দেখায়, নিজেকে বলাটা ঠিক না। আমার হাজব্যান্ড, ওনার ছেলে এবং আমাদের দুজনের মিলিত যৌথ প্রচেষ্টায় এখন উনি সুস্থ আছেন। তো আপনাদের আশীর্বাদ কাম্য, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক। বাড়ির বড়, মাথার বট বৃক্ষের ছায়ার মতো ওনার সাথে আমাদের সম্পর্কটা। আমি ছেলের বউ হলেও আমি ওনার কাছে মেয়ের মতো, না উনি আমাকে প্রকাশ করেন কখনো, না আমি ওনাকে প্রকাশ করি। তো ওনাকে বকা দিই, মায়ের মতো বকা দিই, কারণ আমার মা যখন তেড়িবেড়ি করতো, আমার কথা শুনতো না, আমার কাছে বকা খেত। বকা খেয়েও আমার মা 4 বছর আমার কাছে ছিল, ভালো ছিল। যেই আমি ব্যাঙ্গালোর চলে গেলাম, আমার মা মারা গেছিলেন, কারণ আমাকে একটু ব্যাঙ্গালোর যেতে হয়েছিল। আমার হাজব্যান্ডের তখন ওখানে সেটেলমেন্ট চলছিল, তখন প্রথম ও ব্যাঙ্গালোরে চাকরি পেয়েছে, ব্যাঙ্গালোরও ঘর খোঁজা, থাকা, এসব চলছিল। তো এদিকটা থেকে আমি একজনকে রেখে গেছিলাম মাকে দেখার জন্য। আমি বলেওছিলাম আমি চলে আসবো, কিন্তু সে যাই হোক, মা আমাকে কাছে পায়নি, তাই এরকম হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা বললেন অল্প করে নুন, চিনি, হলুদ, মিষ্টি দে। ও হ্যাঁ, নামার সময় একটু সামান্য ঘি দিয়েছিল। তো সত্যি খেতে অপূর্ব হয়েছিল। আমি জানি না এখানে কতটা রং আমি ধরে তুলতে পারবো, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। বলে না, পুরানো চাল ভাতে বাড়ে, পুরানো লোকের হাতে রান্না হয়তো এভাবেই বাড়ে। তো আমাকে বলছে তুই টেস্ট করে দেখ। আমি বললাম দাও। তো
যে দেখ একটু খেয়ে দেখ কেমন হয়েছে, ভালো হলে নুন লবণ মিষ্টি সব ঠিক থাকলে নামিয়ে দেবো। আমি বলছি হয়ে গেছে, তাও বলছে আরও দেখ আরও দেখ আরও দেখ। তো এই করে করে আমাকে উনি আগেই অনেকটা দিয়েছে। আর জানে আমি খিচুড়ি পাগল। আমি কারোর বাড়িতে খিচুড়ি হয়েছে পরিচিত, অবশ্যই পরিচিত, আমার পরিচিত কারোর বাড়িতে খিচুড়ি হয়েছে শুনলে আমি বলি আমাকে খিচুড়ি এনে দাও। তো আমার শাশুড়ির একজন কলিগ আছেন, উনি প্রদীপ কাকু, ওনারও বাড়িতে যখন খিচুড়ি হয় বা মন্দিরে কোনো পূজায় খিচুড়ি হয়, আমি বলি আমাকে এনে দাও। তো আমার জন্য খিচুড়ি, কাঁঠাল, আম উনি এনে দেয়, কারণ জানে আমি এগুলো খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। তো দেখতে দেখতে দেখতেই পাচ্ছেন যে খিচুড়িটা প্রায় হয়ে গেছে। কোনো মহান রান্না নয়, যৎ সামান্য উপকরণ দিয়ে এই রান্না, ঘরোয়া পাতলা ঢেলা খিচুড়ি। আমি যেমন ভুনা খিচুড়ি, ভোগের খিচুড়ি করতে পারি, আমার শাশুড়িও পারেন, কিন্তু ওগুলো অকেশন পারপাস, ওগুলো সবসময় খেতে তো মোটেই ভালো লাগে না। তো ঘরের জন্য এটাই ঠিক আছে, বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি আর ঘরের ভেতর এই খাবার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে।